আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি কাহিনীবহুল অ্যাকশন মুভি। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরু হয় দক্ষিণ গ্রিসের একটি ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে। দুই রাজ্যের সৈন্যরা একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল এবং এই যুদ্ধ ছিল খুবই মারাত্মক এবং ধ্বংসাত্মক। তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল, আর যেহেতু এটি অনেক আগের মুভি, তাই তারা যুদ্ধে ব্যবহার করছিল তরোয়াল এবং তীরধনুক। আর এই যুদ্ধের মধ্যে দেখা যায় অনেক সৈন্য পানিতে ডুবে মারা যায়। এই সবের পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখানে ভালো রাজা যুদ্ধে জিতে যায়। ঠিক তখনই সেখানে আরও একটি রাজ্যের রাজা উপস্থিত হয় আক্রমণ করার জন্য। তবে এই রাজা ছিল অত্যন্ত অহংকারী এবং অত্যাচারী, কিন্তু এই রাজা ছিল অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, আর তারা একে অপরের শত্রু ছিল। সে সাথে করে একটি বিশাল সেনাবাহিনীও সেখানে নিয়ে আসে। দক্ষিণ গ্রিসের রাজা ভাবে সে আক্রমণ করতে এসেছে, তাই সেও তার সৈন্যদের নিয়ে রেডি হয়ে যায়। কিন্তু তখনই এই শয়তান রাজা বলে, এই যুদ্ধ হবে শুধুমাত্র আমার আর তোমার মধ্যে, সৈন্যরা এতে অংশগ্রহণ করবে না, কারণ আমাদের ব্যক্তিগত কারণে আমরা কারো রক্ত ঝরাতে চাই না। কিন্তু এটি ছিল তার একটি চাল, কারণ সে নিজে ছিল অত্যন্ত ভালো যোদ্ধা। আর এখানে ঠিক হয় এই যুদ্ধের মধ্যে যেই রাজা জিতবে সে উভয় রাজ্যের মালিক হবে এবং ধন সম্পদ সম্মান সবই পাবে। দক্ষিণ গ্রিসের রাজা এতে সম্মত হয় এবং শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। তারা তলোয়ার দিয়ে যুদ্ধ করতে শুরু করে এবং একে অপরের উপরে আক্রমণ করে। এখানে দুইজনই বেশ কয়েকবার প্রাণে বেঁচে যায়, কিন্তু তাদের ডিফেন্স সিস্টেমও ছিল বেশ ভালো। এরপর তারা আবার একে অপরকে আক্রমণ চালাতে থাকে এবং এখানে মনে হচ্ছিল দুইজনই প্রায় সমানে সমান। কিন্তু যুদ্ধ যতই আগাতে থাকে ততই ভালো রাজার শক্তি ধীরে ধীরে কমতে থাকে। সে দুর্বল হয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত শয়তান রাজা দক্ষিণ গ্রিসের রাজাকে মেরে ফেলে। আর এরই মধ্য দিয়ে সে একাই দুটি রাজ্য দখল করে নেয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় শয়তান রাজার যে স্ত্রী মানে রানী, সে ছিল অত্যন্ত ভালো মহিলা। সে তাকে জিজ্ঞেস করে, তুমি দক্ষিণ রাজ্যের উপরে কেন আক্রমণ করলে? তখন রাজা বলে, আমি তো তোমার ভালোর জন্যই এটি করেছি। আমি আমার জায়গা বড় করতে চাই, আমি আমার রাজত্ব বিস্তার করতে চাই, যাতে আমার রাজ্যের লোক সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু তখনই রানী বলে, একদমই না, তুমি করেছো সম্পূর্ণ তোমার নিজের স্বার্থের জন্য। আর এখান থেকে বোঝা যায় রাজা এবং রানীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। আর এও বোঝা যায় সে রানী হলেও অত্যন্ত কষ্টের মধ্যে আছে, আর সে তার কষ্ট কমানোর জন্য মন্দিরে গিয়ে পূজা দিতে যায়। আর এই পূজার সময় হঠাৎ সেই মন্দির থেকে দেবতার এক প্রতিনিধি চলে আসে এবং সে রানীকে সান্ত্বনা দেয়। রানী তাকে বলে, আমার স্বামী অত্যন্ত নিষ্ঠুর, সে আমাকে কষ্ট দেয় এবং জনগণকেও কষ্ট দেয়। তুমি বলে দাও আমি কিভাবে এ থেকে মুক্তি পাবো। তখন দেবী বলে, তুমি যদি চাও আমি তোমার গর্ভে এমন এক সন্তান দিতে পারি যে তোমার স্বামীর সকল অত্যাচারের অবসান ঘটাবে এবং রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা নিয়ে আসবে। তখন রানী বলে, আমাদের ইতিমধ্যে একটি সন্তান আছে, আমি আর একটি সন্তান নিতে চাই না। তখন দেবী তাকে বলে, এই সন্তান তোমার স্বামীর না, বরং আমার স্বামী দেবতা জিউসের হবে, কারণ সে তোমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আর সে তোমাকে পছন্দ করে। যদি তুমি চাও তাহলে তার সন্তান জন্ম দাও, সে দুনিয়া থেকে সকল খারাপ দূর করবে, কারণ সে জিউসের সন্তান, তাই তার মধ্যে জিউসের শক্তি থাকবে, আর তার নাম রাখতে হবে হারকিউলিস। রানী যেহেতু যে কোনো মূল্যে মুক্তি চাইছিল, তাই সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এক রাতে রানী যখন ঘুমাচ্ছিল তখন জিউস উপস্থিত হয়, কিন্তু জিউসকে এখানে সরাসরি দেখা যাচ্ছিল না, সে ছিল অদৃশ্য। আর এখানে রানীর সঙ্গে জিউসের ইন্টিমেট হয়, আর তখনই সেই শয়তান রাজাও চলে আসে। সে রানীর হাবভাব দেখে বুঝে ফেলে যে কিছু একটা গলদ রয়েছে। সে বুঝতে পারে যে রানী কারো সাথে ইন্টিমেট করেছিল। সে প্রচন্ড রেগে যায় এবং আশেপাশে খুঁজতে থাকে যে কে সেই ব্যক্তি, কিন্তু আশেপাশে কোথাও কাউকে খুঁজে পায় না। কিন্তু সে বুঝে ফেলেছিল যে কেউ না কেউ অবশ্যই এসেছিল। এরই মধ্যে সেখানে বজ্রপাত এবং বৃষ্টি শুরু হয়। তখন রাজার মনে সন্দেহ জাগে, এটা নিশ্চয়ই জিউসের কাজ। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, তবে এছাড়া আর তার কিছুই করার ছিল না। এরই মধ্য দিয়ে 9 মাস কেটে যায়, আর রানী একটি সন্তান জন্মদান করে। রাজা তাকে ঘৃণা করে, কারণ সে জানতো এই সন্তান তার না। তবুও রাজা খুব ভালো করে জানে এই কথা বাইরে প্রচার করা যাবে না, তাহলে তার আর মান সম্মান থাকবে না। সে রানীকে বলে, এই ছেলের নাম রাখা হবে আলসিডিস, তবে এটি মনে রেখো, সে কখনোই আমাদের বড় ছেলের জায়গা নিতে পারবে না, কারণ সে আমার সন্তান, আমার রক্ত, আর সেই বড় হয়ে সিংহাসনে বসবে। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। রানী তখন তার সন্তানের দিকে তাকিয়ে বলে, আমার সন্তানের নাম আলসিডিস নয়, হারকিউলিস। তবে এখনো সে এই নামটি প্রচার করে না। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং 20 বছর কেটে যায়। হারকিউলিস অর্থাৎ আলসিডিস বড় হয়ে ওঠে। আলসিডিসকে এক রাজকন্যার সঙ্গে দেখা যায়, তবে এই মুভিতে বলা হয়নি এই রাজকন্যা কোথা থেকে এসেছে। আর এখানে বোঝা যায় আলসিডিস এবং রাজকন্যা একে অপরকে পছন্দ করে,
কিন্তু এও জানা যায় মূলত আলসিডিসের বড় ভাই মানে আসল রাজপুত্রের সঙ্গে এই রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এই রাজকন্যা তাকে একদম পছন্দ করে না। এরই মধ্যে আলসিডিসের বড় ভাই সেখানে সৈন্যদের নিয়ে চলে আসে। সে সৈন্যদের সঙ্গে রাজকন্যাকে পাঠিয়ে দেয় এবং আলসিডিসকে বলে, চলো আমরা আজকে সারাদিন শিকার করি। এতে আলসিডিস রাজি হয়ে যায়। তারা শিকারের জন্য বের হয়ে পড়ে। এরই মধ্যে রাত হয়ে যায় এবং এখন তারা একা ছিল। আর হঠাৎ সেখানে একটি সিংহ চলে আসে। আলসিডিসের বড় ভাই ভয় পেয়ে যায়, কিন্তু আলসিডিস ভয় পায় না। সে সিংহর সঙ্গে বল্লম দিয়ে লড়াই করতে শুরু করে। সে কোনো ক্রমে তার বড় ভাইয়ের প্রাণ বাঁচায় এবং এক পর্যায়ে সেই বল্লম দিয়ে সিংহটিকে মেরে ফেলে। আর তারা যে সিংহ শিকার করেছে এটি জানানোর জন্য তারা সিংহের চামড়া কেটে নেয় এবং রাজপ্রাসাদে ফিরে আসে। কিন্তু আলসিডিসের বড় ভাই বলে সে একাই এই সিংহ শিকার করেছে। আলসিডিসও সত্য কথা না বলে চুপ করে থাকে, আর রাজাও অত্যন্ত বাহবা দেয়। তবে রানী এবং রাজকন্যা ঠিকই জানতো আসলে সিংহটিকে শিকার করেছে। আর রাজা এখানে খুশি হয়ে তার বড় ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ের ঘোষণা দিয়ে দেয়। কিন্তু এই সিদ্ধান্ত আলসিডিস এবং রাজকন্যা কারোরই পছন্দ হয় না। রাজকন্যা এতে রেগে সেখান থেকে চলে যায়। এমনকি আলসিডিসের মা রানীও এই সিদ্ধান্তে অখুশি হয়। আর আলসিডিস রাজকন্যাকে বোঝানোর জন্য ঘোড়া নিয়ে তার পেছনে পেছনে যায়। আলসিডিসের ভাই এদিকে রাজাকে বলে, মানে তার বাবাকে বলে যে আপনি আমার বিয়ে ঠিক করেছেন ঠিক আছে, কিন্তু এতে যার সঙ্গে বিয়ে ঠিক করেছেন সে খুশি নয়, কারণ সে ভালোবাসে আমার ছোট ভাই আলসিডিসকে। কিন্তু এটি শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং বলে, তুমি চিন্তা করো না, সে কাকে ভালোবাসে না এটা কোনো বিষয় না, তার বিয়ে তোমার সঙ্গেই হবে। অন্যদিকে দেখা যায় আলসিডিস রাজকন্যাকে ধরে ফেলে এবং ঘোড়া থেকে নামায়। রাজকন্যা তাকে বলে, আমি তোমার বড় ভাইকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আলসিডিসও বলে সে তাকে ভালোবাসে এবং রাজকন্যা তাকে এক পর্যায়ে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই এবং বিয়ে করি। আলসিডিসও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে তার বড় ভাই সৈন্যদের নিয়ে চলে আসে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার বড় ভাই এবং তার সৈন্যরা তাদেরকে ধরে ফেলে এবং রাজার কাছে নিয়ে আসে। আলসিডিস তখন তার বাবাকে বলে সে এবং রাজকন্যা একে অপরকে ভালোবাসে, কিন্তু সে আসলে জানতো না যে এই রাজা আসলে তার বাবা নয়। আর রাজা তো স্বাভাবিকভাবেই আলসিডিসের সঙ্গে সেই রাজকন্যার বিয়ে দেবে না। আবার রাজা এখানে চাইলেও আলসিডিসকে সবার সামনে শাস্তি দিতে পারছে না, কারণ এতে প্রচার হয়ে যাবে যে আলসিডিস তার সন্তান নয়। এতে আবার তার মান সম্মান চলে যাবে। তাই সেখানে একটি বুদ্ধি খাটায়। মিশরে বেশ কিছু বছর যাবৎ তার যুদ্ধ চলছিল। সে আলসিডিসকে ক্যাপ্টেন বানিয়ে সেই যুদ্ধে পাঠিয়ে দেয়। সেখানে একবার গেলে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব, আর সবাইকে রাজার কথা মেনেই চলতে হয়। তাই আলসিডিস এটিও এড়াতে পারে না। রাজা পরিকল্পনা করে এই সুযোগে সে তার ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে দিয়ে দেবে। কিন্তু যাওয়ার সময় আলসিডিস বলে, দেখো আমি এই যুদ্ধ জিতে ফিরে আসব এবং পূর্ণিমার রাতে রাজকন্যাকে বিয়ে করব, কারণ সে একমাত্র আমাকে ভালোবাসে। আর যাওয়ার সময় এখানে রানী মানে তার মা তার সঙ্গে দেখা করে এবং তাকে সব সত্য কথা বলে দেয় যে এই রাজা তার বাবা না, তার আসল বাবা জিউস। আর এও বলে দেয় তোমার আসল নাম আলসিডিস না, তোমার আসল নাম হারকিউলিস। আর এরই মধ্যে সে মিশরের দিকে রওনা দেয়। অনেক সময় পেরিয়ে তারা সেখানে পৌঁছায়। পুরো জায়গাটি ছিল মরুভূমি, কিন্তু সেখানে নরখাদকদের একটি দল ছিল। আর এখানে সেই নরখাদক দলের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। নরখাদকদের দল ছিল অত্যন্ত শক্তিশালী এবং তাদের সংখ্যাও ছিল অনেক বেশি। ধীরে ধীরে আলসিডিসের সকল সৈন্যরা মরতে থাকে। আর এক পর্যায়ে শুধুমাত্র দুইজন বেঁচে ছিল, আলসিডিস এবং তার বন্ধু। তখন শত্রুপক্ষের সেনাপতি বলে, তোমাদের মধ্যে আলসিডিসকে, সে কি এখনো বেঁচে আছে? আর তখনই আলসিডিসের কিছু একটা সন্দেহ হয়। সে বলে আলসিডিস তো মারা গিয়েছে। এটি শোনা মাত্র শত্রু সেনাপতি বলে, যাও তোমাদের দুইজনকে ছেড়ে দিলাম, কারণ আমরা এখানে মূলত আলসিডিসকে মারার জন্য এসেছিলাম। তবে সেই সেনাপতি এখন তাদেরকে তার কৃতদাস হিসাবে রাখতে চায়। এতে তারা আপত্তি করে এবং তখনই সেই সেনাপতি তাদেরকে মারার চেষ্টা করে। তখন আলসিডিস একটি প্রস্তাব দেয়। সে বলে, তুমি আমাদেরকে অন্য কারো কাছে বিক্রি করে দাও, এতে তোমরা টাকা পাবে এবং আমরাও প্রাণে বেঁচে যাব। আর সেই সেনাপতি খুব ভালো করেই জানতো ভালো যোদ্ধাকে কৃতদাস হিসাবে অনেক চড়া দামে বিক্রি করা যায়। তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং আলসিডিসকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আলসিডিস তখন চালাকি করে উত্তর দেয়, আমার নাম হারকিউলিস, যেটি তার আসল নাম। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং রাজ্যে আলসিডিসের মৃত্যুর খবর প্রকাশ পায়। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে রানী এবং রাজকন্যা খুবই কষ্ট পায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় আলসিডিস এবং তার বন্ধুকে কৃতদাস যোদ্ধা হিসাবে বিক্রি করা হয়। তখন আলসিডিসের বন্ধু তাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে?
তোমার বাবা তোমাকে মারতে কেন লোক পাঠিয়েছে। তখন সে তার বন্ধুকে সবকিছু খুলে বলে, আর এও বলে সে একসময় নিজেকে মুক্ত করে রাজকন্যাকে বিয়ে করতে যাবে। কিন্তু তখনই তার বন্ধু বলে, এটি কখনোই সম্ভব না, কারণ তুমি রাজ্যের রাজপ্রাসাদে থাকো, তুমি জানো না প্রাসাদের বাইরের পরিস্থিতি কেমন এবং প্রাসাদে প্রবেশ করা কতটা কঠিন। বিশেষ করে রাজা যদি তোমাকে মারতে চায় তাহলে তো এটি পুরোটাই অসম্ভব। আর এরই মধ্যে প্রথমবারের মতো আলসিডিসকে একটি জুয়ার লড়াইয়ে পাঠানো হয়। তবে এটি ছিল ছোটখাটো একটি লড়াই, তার প্রতিপক্ষ ছিল অত্যন্ত শক্তিশালী। এখানে তাদের মধ্যে দুর্দান্ত ফাইট হতে থাকে। আর হারকিউলিসের শুধুমাত্র শক্তি নয়, বুদ্ধিও ছিল অত্যন্ত বেশি এবং তার অনেক টেকনিক জানা ছিল। সে খুবই সহজে তার প্রতিপক্ষকে পরাজিত করে এবং এই ফাইটটি জিতে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় রানী মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে এবং প্রার্থনা করছে। ঠিক তখনই সেখানে রাজা চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে আলসিডিস আসলে কার ছেলে, তার বাবাকে। রানী সঙ্গে সঙ্গে বলে সে শুধু একজন, কিন্তু সে জন্মেছে একটি বিশেষ উদ্দেশ্যে। কিন্তু সে যেহেতু অলরেডি মারা গিয়েছে, তাই সেই উদ্দেশ্য আজকে আমি নিজেই পূরণ করব। আর রানী হঠাৎ রাজাকে মারার জন্য আক্রমণ করে, কিন্তু রাজা তার হাত ধরে ফেলে এবং থামিয়ে দেয় এবং আবার জিজ্ঞেস করে, বলো আলসিডিসের আসল বাবা কে। রানী এখানে সবকিছু স্বীকার করে। সে বলে, আলসিডিসের আসল বাবা জিউস। আমি তোমার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য জিউসের কাছে প্রার্থনা করেছিলাম, তাই সে একটি সন্তান দিয়েছিল যে তোমাকে হত্যা করবে। রাজা এটি শুনে প্রচন্ড রেগে যায় এবং রানীকে মেরে ফেলে। তবে মরার আগে রানী বলে যায় যে তুমি যাকে মেরেছ সে জিউসের সন্তান, জিউস তোমাকে ছাড়বে না, সে তোমাকে অবশ্যই মেরে ফেলবে। আর এই পুরো ব্যাপারটা গোপন রাখার জন্য রাজা সবার মধ্যে ছড়িয়ে দেয় যে আলসিডিসের শোকে রানী মারা গিয়েছে। এদিকে হারকিউলিস দাসের মালিককে বলে, তুমি যদি আমাদের গ্রিসে নিয়ে যাও তবে এখানে যা উপার্জন করছো তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে, কারণ সেখানে এখানকার মতো ছোট ছোট নয়, অনেক বড় বড় যুদ্ধ হয়ে থাকে। দূর দূরান্ত থেকে লোক সেখানে দেখতে আসে। সেখানে তোমার পক্ষ থেকে আমরা 2 জন ফাইট করব এবং আমাদের বিপক্ষে ফাইট করবে 6 জন। এতে তুমি অনেক মোটাসোটা অঙ্কের টাকা পাবে যদি আমরা জিতে যাই। তবে শর্ত হলো আমরা জিতে গেলে আমাদেরকে চিরজীবনের জন্য মুক্ত করে দিতে হবে, এর বিনিময়ে তুমি সকল টাকা পেয়ে যাবে। এটি শোনা মাত্র তাদের মালিক রাজি হয়ে যায়, কারণ 6 জনের বিপক্ষে 2 জন এই ধরনের খেলার জোয়ার অঙ্কের টাকা অনেক বেশি হয়ে থাকে। তবে গ্রিসে যাওয়ার আগে এখানে আরও একটি ফাইট হয়। এখানে এক পক্ষে ছিল হারকিউলিস এবং তার বন্ধু এবং বিপক্ষে ছিল 2 জন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। এখানে তাদের মধ্যে দুর্ধর্ষ ফাইট হতে থাকে। হারকিউলিস তার এক প্রতিদ্বন্দ্বীকে হারায়, আর তখনই খেয়াল করে তার বন্ধুকে অপর শত্রুপক্ষ প্রায় মেরেই ফেলেছে। হারকিউলিস খুবই দ্রুত সেখানে চলে যায় এবং সেই প্রতিপক্ষকেও কোনোভাবে মেরে ফেলে। তবে তার বন্ধু এখানে মারাত্মকভাবে আহত হয়। তখন মালিক হারকিউলিসকে বলে, সামনের সপ্তাহেই তো সেই বড় যুদ্ধ যেখানে তোমরা 2 জন 6 জনের বিপক্ষে লড়াই করবে, কিন্তু তোমার বন্ধু তো মারাত্মকভাবে আহত, সে কিভাবে যুদ্ধ করবে। তখন হারকিউলিস বলে, তুমি মোটেও চিন্তা করো না, আমি একাই সেই 6 জনের বিপক্ষে লড়াই করব। মালিক রাজি হয়ে যায় এবং এরপর তারা গ্রিসে পৌঁছে যায়। আর যুদ্ধের আগে হারকিউলিসের সঙ্গে দেখা হয় তাদের রাজবৈদ্যের, মানে ডক্টরের। হারকিউলিস তাকে বলে যে আমি এবং আমার এক ফ্রেন্ড বেঁচে রয়েছে, আর এই ডক্টর ছিল ভালো। আর এরই মধ্যে সেখানে 6 জনের সঙ্গে তার ফাইট শুরু হয়। এখানে শত্রুপক্ষ তার উপরে তলোয়ার এবং বল্লম দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু প্রথমে সে এক যোদ্ধাকে তরোয়াল দিয়ে খুন করে ফেলে। তারপর সে লাফিয়ে আরেকজনের উপর চড়ে বসে এবং তার বুকে তরোয়াল ঢুকিয়ে দেয়। এরই মধ্যে আরেকজন সৈন্য তাকে আটকাতে চায়, সে তাকে তুলে মাটিতে আছড়ে ফেলে এবং এই সুযোগে আরও একজনকে মেরে ফেলে। এরপরে শত্রুরা তার উপরে আবারও আক্রমণ করে, সে ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে এবং সুযোগ বুঝে এক একজনকে মারতে থাকে। আর এরই মধ্য দিয়ে সে 6 জনকেই মেরে ফেলে এবং সে যুদ্ধে জিতে যায়। আর এই ফাইটের শেষে রাজবৈদ্য হারকিউলিস এবং তার বন্ধুর সঙ্গে দেখা করে। রাজবৈদ্য বলে, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তোমার মা মানে রানী তাকে রাজা হত্যা করেছে আর বাইরে প্রচার করেছে তোমার শোকে সে মারা গিয়েছে। এরপর রাজবৈদ্য তাকে একটি ছুরি দেয় এবং বলে, এই ছুরি দিয়েই তোমার মাকে হত্যা করা হয়েছিল, আমি তোমার মায়ের বুক থেকে এটি বের করেছি, এটি এতদিন আমার কাছে ছিল, কিন্তু এখন তুমি এটি রেখে দাও। এই কথা শুনে হারকিউলিস অনেক কষ্ট পায় এবং এক পর্যায়ে নিজেকে সামলে নেয় এবং বলে, রাজকন্যাকে এখনো বলো না যে আমি বেঁচে রয়েছি, কারণ সে যদি এটি জানে তাহলে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আমার কাজ আরো কঠিন হয়ে যাবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় রাজার সৈন্যরা এলাকা থেকে চাঁদাবাজি করছে। হারকিউলিস এটি দেখা মাত্র রেগে যায় এবং তাদের উপরে আক্রমণ করে। সৈন্যরাও তার সঙ্গে ফাইট করতে চায়, কিন্তু এক পর্যায়ে তারা যখন বুঝতে পারে যে তারা হারকিউলিসের সঙ্গে পারবে না, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এরই মধ্যে গ্রামবাসীরা তাকে দেখে চিনে ফেলে এবং বলে, তুমি তো হারকিউলিস, দেবতা পুত্র জিউসের পুত্র, তুমি তো নিজেই একজন দেবতা।
সে বলে, আমি কোনো দেবতা নই, আমি একজন সাধারণ মানুষ। এরপর সে রাজাকে খবর পাঠায়, পরের বার দুর্বলদের উপর অত্যাচার করতে এলে অবস্থা ভালো হবে না। এখন রাজা জানতে পারে আলসিডিসের সঙ্গী বেঁচে আছে এবং তার সঙ্গে একজন হারকিউলিস আছে। তবে রাজা এখনো জানতো না হারকিউলিসই আলসিডিস। অন্যদিকে গ্রামবাসীরা হারকিউলিসকে এক দেবীর কাছে নিয়ে আসে। দেবী তাকে দেখেই চিনে ফেলে এবং বলে, তুমি চাইলে রাজকন্যাকে বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারো, কিন্তু বাস্তবতা হলো তোমার জীবনের উদ্দেশ্য অন্য কিছু করা, যা তোমাকে তোমার ভালোবাসা থেকে অনেক দূরে নিয়ে যাবে। তবে হ্যাঁ, তুমি তোমার পিতার উপরে ভরসা রাখো, সে যদি চায় তাহলে এমন এক শক্তি দেবে যা দিয়ে তুমি শয়তান রাজাকেও পরাজিত করতে পারবে, সেই সাথে তোমার ভালোবাসাও ফিরে পাবে। তবে হারকিউলিস এখানে তার বাবার কথা শুনে অত্যন্ত রেগে যায়। সে বলে, আমার মাকে যখন মেরে ফেলা হচ্ছিল তখন আমার বাবা কোথায় ছিল? সেই সাথে যখন এই রাজ্যে অরাজকতা ছিল তখনও তো আমার বাবা কিছুই করেনি। যাই হোক, অন্যদিকে দেখা যায় আলসিডিসের বড় ভাই রাজকন্যাকে এখন জোর করে বিয়ে করতে রাজি করানোর চেষ্টা করছে। এতে রাজকন্যা রেগে যায় এবং শেষ পর্যন্ত লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে রাজবৈদ্য কোনো ক্রমে তাকে থামায় এবং তাকে বাঁচানোর জন্য বলে দেয় যে আলসিডিস মানে হারকিউলিস এখনো বেঁচে রয়েছে। এতে রাজকন্যা অত্যন্ত খুশি হয় এবং পরদিনই সে আলসিডিসের সঙ্গে দেখা করে। তারা একে অপরকে কাছে টেনে নেয় এবং এক পর্যায়ে তারা ইন্টিমেট হয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং পরদিন রাজা নিজেই নরখাদকদের লিডারকে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে, আমি তো সবাইকে মেরে ফেলতে বলেছিলাম, তাহলে সেই দুইজন কিভাবে বেঁচে রয়েছে? তুমি যেখান থেকে পারো আলসিডিসের বন্ধু আর সেই হারকিউলিস নামের ব্যক্তিকে ধরে নিয়ে আসো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে হারকিউলিসের দেখা মেলে। হারকিউলিসকে ধরতে তার ভাই নিজেও সেই ক্যাপ্টেনের সঙ্গে গিয়েছিল। তারা শেষ পর্যন্ত হারকিউলিসকে ধরে ফেলে এবং তাকে সবার সামনে ভারী পাথরের সঙ্গে বেঁধে রাখে। তাকে প্রচন্ড নির্যাতন করা হয়। এবার রাজা সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো, এই হচ্ছে জিউসের পুত্র হারকিউলিস, যে নিজেই এখন মার খাচ্ছে, সে নিজেই নিজেকে বাঁচাতে পারে না, তাহলে তোমাদেরকে কিভাবে বাঁচাবে আর আমাকেই বা কিভাবে মারবে? আর এখানে রাজবৈদ্যকেও মেরে ফেলা হয়, কারণ সে হারকিউলিসকে সাহায্য করেছিল। আর এরই মধ্যে হারকিউলিসের যেই বন্ধু তাকেও প্রায় মেরে ফেলার উপক্রম হয়। ঠিক তখনই হারকিউলিস আকাশের দিকে তাকিয়ে বলে, জিউস, আমি তোমাকে বিশ্বাস করি। এই কথাটুকু বলতেই তার শরীরে অদ্ভুত শক্তি চলে আসে এবং বজ্রপাত হতে থাকে। হারকিউলিস এতটা শক্তিশালী হয়ে যায় যে সে চেইন ছিঁড়ে ফেলে এবং সেই চেইনের সঙ্গে বড় বড় পাথরও খুলে আসে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। রাজা সঙ্গে সঙ্গে হারকিউলিসকে হত্যা করার নির্দেশ দেয়, কিন্তু যেই এগিয়ে যায় তাকেই হারকিউলিস সেই চেইনে বাঁধা পাথর ছুঁড়ে মারতে শুরু করে। আর এরকম অবস্থা দেখে এক পর্যায়ে রাজাসহ তার সৈন্যরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে হারকিউলিসের বেশ কিছু সঙ্গী হয়ে গিয়েছিল যারা তার দলে যোগ দেয়, আর সে তার সঙ্গীদের নিয়ে এবার রাজার সঙ্গে যুদ্ধ করতে রওনা দেয়। এই রাতে ছিল সেই রাত যেই রাতে রাজকন্যার বিয়ে হওয়ার কথা, কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করছিল। অন্যদিকে হারকিউলিস তার সঙ্গীদেরকে নিয়ে সেই দুর্গের সামনে চলে আসে এবং বাকি সৈন্যদেরকে বলে, এখন তোমাদের ঠিক করতে হবে কোনটি সঠিক আর কোনটি ভুল। তোমাদের ঠিক করতে হবে রাজা আর আমার মধ্যে কাকে তোমরা সমর্থন করবে। সে একজন নিষ্ঠুর এবং স্বার্থপর রাজা, আর আমি জিউসের পুত্র। স্বাভাবিকভাবেই সৈন্যরা হারকিউলিসকে সমর্থন করে এবং তার নামে স্লোগান দেয়া শুরু করে। এরপর হারকিউলিস তাদের সবাইকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে আর রাজা ওয়ার তার ছেলেকে যুদ্ধের চ্যালেঞ্জ করে। রাজা বাইরে এসে বলে, আমার ছেলে রাজকন্যাকে বিয়ে করতে গিয়েছে, তাই আমি একাই তোমার সঙ্গে লড়াই করব। আর এটি বলা মাত্র সে একটি মশাল ছুড়ে দিয়ে হারকিউলিস আর তার সৈন্যদের চারিপাশে আগুন লাগিয়ে দেয় এবং তার সৈন্যদের হারকিউলিসদের উপর আক্রমণ করতে বলে। তখন হারকিউলিস বলে, থামো, এই যুদ্ধ তো আমাদের দুইজনের মধ্যে, তাই না? তাহলে শুধু আমরা দুইজনেই লড়ব, আর যে জিতবে সে হবে এই রাজ্যের রাজা এবং সবকিছু তারই হবে। এই কথা শুনে রাজা বলে, না হারকিউলিস, আমি তোমার বাবা, তোমার সঙ্গে তো আমি যুদ্ধ করতে পারি না। হারকিউলিস জবাব দেয়, না, আমি তোমার ছেলে না, আমি সারা বিশ্বের শাসক জিউসের পুত্র হারকিউলিস। এরপর দুজনে মুখোমুখি হয় এবং তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে। হারকিউলিস তার তলোয়ার আকাশের দিকে তোলে এবং তখনই বিদ্যুৎ আকাশ থেকে তার তলোয়ারে নেমে আসে। এই শক্তি দিয়ে সে চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেয়, যার ফলে রাজার সৈন্যরা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এরপরে হারকিউলিসের সঙ্গে যুদ্ধ শুরু হয় রাজার। এখানে তলোয়ার দিয়ে যুদ্ধ হতে থাকে এবং এক পর্যায়ে রাজা ধীরে ধীরে ক্লান্ত হতে থাকে। এক পর্যায়ে হারকিউলিস প্রায় রাজাকে মেরেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে হারকিউলিসের বড় ভাই চলে আসে। সে রাজকন্যার গলায় চাকু ধরে এবং হারকিউলিসকে বলে, তুমি আমার বাবাকে ছেড়ে দাও, তা না হলে রাজকন্যাকে মেরে ফেলবো।
রাজকন্যা এখানে একটি চালাকি করে, সে ওই ছুরি নিজের কাঁধের মধ্য দিয়ে ঢুকিয়ে দেয় এবং সেই ছুরির বাকি অংশ হারকিউলিসের বড় ভাইয়ের হার্টের মধ্যে বিঁধে যায়। এর ফলে হারকিউলিসের বড় ভাই সঙ্গে সঙ্গে মারা যায়। তবে এর ফলে রাজকন্যা মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে রাজার সঙ্গে হারকিউলিসের আবার ফাইট শুরু হয়। তবে রাজা এবার আর কোনোভাবেই হারকিউলিসের সঙ্গে পেরে উঠতে পারছিল না, আর হারকিউলিস এখানে ধীরে ধীরে রাজাকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে সেই চাকু দিয়ে রাজাকে হত্যা করে, যেটি দিয়ে রাজা তার মাকে হত্যা করেছিল। এরপরে সে রাজকন্যার কাছে যায় এবং দেখা যায় রাজকন্যা আহত হলেও জীবিত রয়েছে। এরই মধ্যে বেশ কয়েক বছর পার হয়ে যায় এবং দেখা যায় তারা একে অপরের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করছে এবং রাজ্য চালাচ্ছে, কারণ হারকিউলিস এখন এখানকার রাজা। আর এরই মধ্যে তাদের একটি সন্তানও হয়েছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।